হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর পদার্থ চ্যাপ্টারটির পরমাণুর গঠন অংশটি পড়াবো। পদার্থ কি? পদার্থের ধারণা পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীদের ধারণাকে গুরুত্ব দিতে হয়। কয়েক শতাব্দী আগেও আমাদের ভারতীয় বিজ্ঞানী ঋষি কণাদ, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি বলেছিলেন না, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হলো পদার্থ। প্রথম 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন পদার্থের গঠন সম্বন্ধে আমাদেরকে একটা নির্দিষ্ট ধারণা দেন, যা কিনা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। কত সালে তাহলে প্রথম আমরা ধারণা পাই? 1808 সালে। তিনি কি বলেছিলেন না, পদার্থের মধ্যে কয়েকটি অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা আছে। সেই ক্ষুদ্র কণাগুলোর নাম দেন কি? পরমাণু। তো এই পরমাণু যদি পদার্থের ক্ষুদ্রতম কণা হয়, এবং মনেও করা হতো আগে যে পরমাণু অবিভাজ্য, কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে প্রমাণিত হয়ে গেছে যে পরমাণুও ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই তিনটি ক্ষুদ্র স্থায়ী কণা কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণু তিনটি কণা দ্বারা গঠিত। তারা কি কি হলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনজন কে নিয়ে গঠিত হয়েছে কি? একটি পরমাণু। এই পরমাণুর গঠন সম্বন্ধে আমাদেরকে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলে কয়টি অংশ? দুইটি। কয়টি অংশ? দুটি অংশ। এক, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, এবং দুই, পরমাণুর বাইরে ইলেকট্রন মহল। পরমাণুর বাইরের ইলেকট্রন মহল। এই দুটো অংশ নিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল গঠিত হয়। পরমাণুর কেন্দ্রের যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধানগুলো অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিয়াস, এবং পরমাণুর বাইরের অংশে থাকে কি না? ইলেকট্রন। এক্ষেত্রে পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? পরমাণুর নিউক্লিয়াস। আর ইলেকট্রন গুলো কি হয় না, তার চারিপাশে ঘুরতে থাকে। কিরকম? এটা যদি কোনো পরমাণুর
কোনো পরমাণুর এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চারিপাশে ঘুরতে থাকবে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে কি থাকবে না সমস্ত ধনাত্মক আধান এর মধ্যে কেন্দ্রীভূত হয়ে থাকবে, আর বাইরে থাকবে ইলেকট্রন যেগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি হিসেবে আমরা দুটো পোর্শন দেখতে পাই। 1 নম্বর, বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের এই পরমাণু মডেল ব্যাখ্যা করতে গিয়ে জানান যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, তখন ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তন করছে। তাহলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী কি হবে, ইলেকট্রনগুলো সর্বদা শক্তি বিকিরণ করতে থাকবে। একসময় শক্তি হারিয়ে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে এসে পড়বে। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, সে ঘুরতে ঘুরতে যত তার শক্তি ক্ষয় করবে, এসে একটা সময় সে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। কিন্তু সেটা তো হয় না। তাহলে এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি কি না নিউক্লিয়াসের চারিদিকে, 2 নম্বর ত্রুটিটি কি, নিউক্লিয়াসের চারিদিকে, এটা আমার নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন ঘুরছে তখন কি হবে, ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হবে। এর ফলে যে বর্ণালী পাওয়া যাবে সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে। কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালী সৃষ্টি করেছে। ঠিক আছে, আমরা এখান থেকে যে বর্ণালীটা পাই সেটা কি, রেখা বর্ণালী। কিন্তু পাওয়ার কথা ছিল আমাদের নিরবিচ্ছিন্ন সূর্যের যে বর্ণালী হয় সেই বর্ণালীর মতো দেখতে। তাহলে এই ক্ষেত্রটাও রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। এই গেল রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি। এরপরে 1932 খ্রিস্টাব্দে বোর আর রাদারফোর্ডের পরমাণু মডেল দুটো একসাথে ভিত্তি করে পরমাণুর যে চিত্রটা পাওয়া গিয়েছিল তাতে দুটো অংশ আবার আমরা দেখতে পেলাম। কি, এক হচ্ছে নিউক্লিয়াস, এটা বোর আর রাদারফোর্ডের পরমাণু মডেল। আগেরটা ছিল শুধু রাদারফোর্ড, এবারে হলো বোর রাদারফোর্ডের পরমাণু মডেল। 1 নম্বর কি না নিউক্লিয়াস, আর 2 নম্বর নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন। নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন। এই নিউক্লিয়াসের মধ্যে কে কে অবস্থান করছে, নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন এবং নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন এবং নিউট্রন, যাদেরকে একসাথে বলা হচ্ছে কি নিউক্লিয়ন। প্রোটন
প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলা হচ্ছে কি নিউক্লিয়ন। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট ভরই কিন্তু টোটাল পরমাণুর ভর হিসেবে আমরা ধরতে পারি। কেননা ইলেকট্রনের ভর খুবই নগণ্য, তাই আমরা পরমাণুর ভর হিসেবে বলে থাকি কি প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। এরপরে এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট কথা জানবো, এক পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কথাগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এটা কি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কি? পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, সেই সংখ্যাটাই হবে কি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি হলো ভর সংখ্যা। এরপরে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলির বিন্যাস সম্বন্ধে আমরা জানব। কিভাবে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে তার চিত্রটা আমরা এখানে ব্যাখ্যা করব। নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন। আমরা এর আগে জেনে গেলাম যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে থাকে, ঠিক আছে, আর এরা বৃত্তাকার পথে সর্বদা আবর্তন করে চলেছে নিউক্লিয়াসকে। এবং ইলেকট্রনের যে পথটা, নিউক্লিয়াসকে ইলেকট্রন যে পথে পরিভ্রমণ করছে তাকে বলা হবে কি কক্ষ। কি বলা হবে? কক্ষ। এই কক্ষ নির্দিষ্ট কক্ষপথ হলে তবে ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করতে পারে, যাদেরকে বলা হয় কি স্থায়ী বা কোয়ান্টাম কক্ষ। এদেরকে আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাম কক্ষ। এই কক্ষপথগুলোতে যখন আবর্তন করে ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করবে না। এই কক্ষপথে যে নির্দিষ্ট কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরছে এক্ষেত্রে ইলেকট্রন কোনোভাবেই কিন্তু শক্তি বিকিরণ করবে না। এইসব কক্ষপথগুলো, সুস্থিত কক্ষপথগুলোকে বলা হয় কি মুখ্য শক্তি স্তর। এই মুখ্য শক্তি স্তরগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইন দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ইন দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিয়াস থেকে পরপর দূরত্ব অনুসারে কক্ষপথগুলিকে সাজানো হয়ে থাকে। যেমন ছবিটা আঁকি আগে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আমার একটা নিউক্লিয়াস, প্রথম কক্ষ, এটি বলা হবে কে কক্ষ।
এর নাম কে কক্ষ। এটা এল, এল কক্ষ। তারপরে আঁকছি এম কক্ষ, তারপরে এন, এরপরে ও আছে, পি আছে আর কিউ আছে। মোট তাহলে কটা কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি? দেখো 7টা। কে, এল, এম, এন, ও, পি, কিউ। 1 2 3 4 5 6 7। এখানে আমরা কোয়ান্টাম সংখ্যায় যে n দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে আমরা কিভাবে n গুলোকে প্রকাশ করব? k এর ক্ষেত্রে n সমান 1, l এর ক্ষেত্রে n সমান 2, m এর ক্ষেত্রে n সমান 3, n এর ক্ষেত্রে ক্যাপিটাল N কিন্তু এখানে ক্যাপিটাল N এর ক্ষেত্রে স্মল n সমান 4, ও এর ক্ষেত্রে n সমান 5, p এর ক্ষেত্রে n সমান 6, q এর ক্ষেত্রে n সমান 7। হলো তাহলে 7টা কক্ষপথ এবং সেখানে কোয়ান্টাম সংখ্যাগুলোর মান কত জেনে নিলাম। এখন প্রত্যেকটা কক্ষে কিন্তু সর্বাধিক যত ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা নির্দিষ্ট। মানে কে কক্ষে যদি আমার থাকতে পারে 2টো ইলেকট্রন, তো তার থেকে বেশি ইলেকট্রন আর কে কক্ষে থাকতে পারবে না। এই ক্যালকুলেশনের জন্য আমাদেরকে কোন সংখ্যাটার দিকে নজর দিতে হবে? 2n² সূত্রের দিকে। 2n²। কিভাবে? না, আমি কে কক্ষে দেখতে চাই কটা ইলেকট্রন থাকে। এই সূত্রের সাহায্যে আমরা কে কক্ষে দেখব কটি ইলেকট্রন থাকে। কে কক্ষে দেখো n এর মান 1, 2 × 1 এর স্কয়ার সমান 2 × 1 সমান 2 সমান 2। l কক্ষে 2, n এর মান কত দেখো? n এর মান দেওয়া আছে 2, 2 এর স্কয়ার সমান 2 × 2 সমান 2 × 4 সমান 8। তাহলে কে কক্ষে দেখো কটা পেলাম? 2টো ইলেকট্রন। l কক্ষে দেখো 8টা ইলেকট্রন। ঠিক একইভাবে আমি যদি m এর বের করি, m কক্ষে কটা আছে? 2 × m এর মান কত? না 3, তাহলে 3 এর স্কয়ার 2 × 9 = 18। তাহলে কটা হচ্ছে? 18। এইভাবে ঠিক n, o, p প্রত্যেকের আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? না, কক্ষের ক্রমিক সংখ্যা যাই হোক না কেন, পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। আমরা কি দেখতে পাচ্ছি? কে কক্ষে 2টো আছে, মানে 8 এর কম আছে। l কক্ষে আছে 8টা, m কক্ষে আছে 18টা। n কক্ষে কিন্তু 18টা বলা থাকলেও n যদি বাইরের কক্ষ হয়, মানে সেই অবস্থায় n হয়তো নেই। আমার ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যখন আমি দেখবো যে n কক্ষ নেই, তখন আমি দেখবো যে n কক্ষে কিন্তু 8 এর বেশি থাকতে পারবে না। তাহলে যে বাইরের কক্ষপথ হবে সেখানে ইলেকট্রন 8টার বেশি থাকতে পারবে না। একমাত্র হিলিয়াম পরমাণুতেই আমরা দেখতে পাই কি 2টো ইলেকট্রন থাকে। কয়েকটা পরমাণুর আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলেই আমরা কিন্তু এই সম্পর্কটা বুঝতে পারবো। আমরা ধরলাম নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 7। নাইট্রোজেন
নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 7। তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা বের করব কিভাবে? ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস কি হবে? আমার প্রথমে আছে কে কক্ষে কটা থাকতে পারে? সর্বাধিক দুটো। এল কক্ষে তাহলে কটা থাকবে? এল কক্ষে কটা থাকবে? আমার মোট প্রোটন সংখ্যা 7, তাহলে ইলেকট্রন সংখ্যাও 7। কেননা পরমাণুতে যে সংখ্যক পরিমাণ প্রোটন থাকে সেই সংখ্যক পরিমাণে ইলেকট্রন থাকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমার প্রোটন সংখ্যা 7 মানে ইলেকট্রন সংখ্যাও 7। এর মধ্যে কে কক্ষে আছে দুটো, বাকি থাকলো কতটা? 7 - 2 সমান 5। মানে ইলেকট্রন বিন্যাসের ছবিটা কিরকম হবে? এটা যদি আমার নিউক্লিয়াস হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আছে, আমার কে কক্ষে থাকলো দুটো ইলেকট্রন, আর এল কক্ষে থাকবে 5টা। 1 2 3 4 5। এটা হলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। আর একটা ক্ষেত্রে আমি দেখাচ্ছি। আমি নিলাম ফসফরাস মৌলটি নিলাম। ফসফরাসের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 15। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস কে কক্ষে কটা থাকবে? দেখো, প্রথমেই আমরা দেখেছি কে কক্ষে থাকবে দুটো। এল কক্ষে সর্বাধিক কটা থাকতে পারে? 15 থেকে 2 বাদ গেলে আমার কটা থাকছে? 13টা। এবার এল কক্ষে কটা থাকতে পারে? সর্বাধিক আমরা দেখেছি 8টা। তাহলে কত হলো? 8 + 2 10। বাকি কটা থাকলো ইলেকট্রন? 5টা, যে থাকবে আমাদের এম কক্ষে। তাহলে চিত্রটা কেমন হবে? এটা আমার নিউক্লিয়াস, কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা। 1 2 3 4 5 6 7 8। কে কক্ষ, এল কক্ষ, আর এন কক্ষে 5টা। 1 2 3 4 5। এটা হলো এন কক্ষ। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। আজ এ পর্যন্তই। পরের দিন আমি তোমাদের আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্বন্ধে ধারণা দেব।